কেমন আছেন সবাই? আমি তুষার। তো চলে আসলাম আরও একটি অসাধারণ মুভির এক্সপ্লেনেশন নিয়ে। কথায় আছে, প্রথম ভালোবাসা কখনো ভোলা যায় না। সময় বদলে যায়, মানুষ বদলে যায়, আর সময়ের সাথে সাথে পরিস্থিতিও বদলে যায়, কিন্তু মনের এক কোণে সেই ভালোবাসারই কিছু স্মৃতি সব সময়ের জন্য থেকে যায়। আজকের গল্পটা এমনই একজন ছেলের, যে সত্যিকারের ভালো তো বেসেছিল, কিন্তু তার ভালোবাসাটা কখনো শেষ গন্তব্যে পৌঁছাতেই পারেনি। তবে অনেক বছর পরে সেই ছেলেটাই আবার এমন একটা পরিস্থিতির মুখোমুখি হয় যেখানে তাকে সিদ্ধান্ত নিতে হতো, যে সিদ্ধান্ত তার পুরো জীবনটাকেই বদলে দিতে পারত। তো শেষ পর্যন্ত কি হয়েছিল সেটাই দেখানো হবে আজকের গল্পে। আজ এক্সপ্লেন করতে যাচ্ছি 2026 সালে বেশ কয়েকটা ভাষায় মুক্তি পাওয়া মুভি ইদায়েম মুরুলি। তো হাই গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল ফিল্মের গল্প। এমন নতুন আর অসাধারণ সব মুভি আর ওয়েব সিরিজের এক্সপ্লেনেশন বাংলায় দেখতে চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। মুভির শুরুটা হয় নাসার একটা স্পেস স্টেশনে, যেখানে স্যাম কাজ করছিল, আর তখনই তার দেশ থেকে তার একটা কল আসে। এরপরেই ঘটনা চলে যায় বেশ কয়েক মাস আগে, যেখানে তাঙ্গাকে দেখানো হয়, যেখানে তাঙ্গার বাড়িতে বিয়ের অনুষ্ঠানের তোড়জোড় জোরে সোরে চলছিল। বাড়ি ভর্তি মেহমান ছিল, কিন্তু এমন খুশির একটা মুহূর্তেও তাঙ্গাকে পেরেশান দেখাচ্ছিল, আর সে বারবার তার ভাতিজা ইদায়াকে কল করছিল। আজকে ইদায়ার বিয়ে ছিল, আর বিয়ের লগ্নটাও ঘনিয়ে আসছিল, কিন্তু ইদায়া ফোনটাই ধরছিল না। এই জন্যই তাঙ্গার টেনশনটা অনেক বেড়ে যায়। তাঙ্গা ইদায়ার বন্ধু জুজুর কাছে আসে আর জিজ্ঞেস করে, ইদায়া কোথায়? ও আমার ফোনটা ধরছে না কেন? জুজু জানায় ইদায়া এখন আমেরিকাতে রয়েছে, আর এখানে যেহেতু মাত্র সন্ধ্যা হলো, তাই আমেরিকাতে মাত্রই সকাল, হয়তোবা তারা ঘুমাচ্ছে। আর জুজুর ফোনটাও তারা ধরছিল না, এজন্য ইদায়া এখন কোথায় আছে, কিভাবে আছে, সে কিছুই বলতে পারছে না। এদিকে আমেরিকাতে দেখা যায় ইদায়ের বন্ধুরা একটা রুমের ভেতরে গভীর ঘুমে আচ্ছন্ন ছিল। ঠিক তখনই তাঙ্গার ফোন আসে তাদের কাছে। ফোনটা রিসিভ করতেই তাঙ্গায় তাদের বলে, ইদায়া কোথায়? আমার ফোন ধরছে না কেন? ওর বিয়ের মুহূর্ত ঘনিয়ে আসছে, তুমি তাড়াতাড়ি ওকে নিয়ে এসো। এটা শুনে ইদায়ের বন্ধুরা তাড়াতাড়ি অন্য একটা রুমে চলে যায়, কিন্তু সেখানে যাওয়ার পরে তারা অবাক হয়ে যায়, কারণ ইদায়া ইতোমধ্যে ঘুম থেকে উঠে ইন্ডিয়াতে ফেরার জন্য তৈরি হয়ে গিয়েছিল। ইদায়া তার বন্ধুদের নিয়ে এয়ারপোর্টের উদ্দেশ্যে রওনা হয়। এরপরে এয়ারপোর্ট থেকে যখনই তারা প্লেনে ওঠে, তখনই ইদায়াকে উদাস এবং চুপচাপ থাকতে দেখা যায়। ইদায়ের পাশে অন্য একজন লোক বসেছিল, তাদের দুজনের ফোনটা একই জায়গায় রাখা ছিল। ইদায়া ভুলে সেই লোকটার ফোন নিয়ে ওয়াশরুমে চলে যায়। তখনই ফোন আসে, যেটা ছিল ইদায়ের ফোন। লোকটা ফোন ধরতেই ইদায়ের আঙ্কেল তাঙ্গা তাকে বকাঝকা শুরু করে, যে কোথায় তুমি? তোমার বিয়ের মুহূর্ত পেরিয়ে যাবে, কিন্তু তুমি এখনো আসছো না। সেই লোকটা ছিল ফাসিল। ফাসিল বুঝতে পারে রং নাম্বার, মোবাইল হয়তোবা এক্সচেঞ্জ হয়ে গেছে, এই জন্য সে ফোনটা কেটে দেয়। একটু পরে যখন ইদায়া আসে, সে বলে ফোনটা দেবার জন্য। ইদায়া অবাক হয়ে যায়, কিসের ফোন? এরপরেই ফাসিল তাকে খুলে বলে যে তাদের মোবাইল এক্সচেঞ্জ হয়ে গেছে। তখন ফাসিল তাকে জিজ্ঞেস করে, তোমার আঙ্কেলকে অনেক বদমেজাজি দেখলাম, আমাকে অনেক রং বেরঙের শব্দ দিয়ে গালাগালি করলো। তখন ইদায়ের বন্ধুরা বলে, গালাগালি করবেই না কেন, কিছুক্ষণ পরেই ওর বিয়ে, আর ও এখন প্লেনে। ফাসিল বলে, তোমরা কি এর গল্প আমাকে শোনাতে চাইছো? কিন্তু আমি একেবারে ইন্টারেস্টেড নই। তখন তার বন্ধুরা রিকোয়েস্ট করে, এতক্ষণ আপনি বসে কি বা করবেন, বরং ইদায়ের গল্পটা শুনুন, আপনার সত্যি খুব ভালো লাগবে। অবশেষে ফাসিল কোনো অপশন না পেয়ে শুনতে শুরু করে, আর ইদায়ও তার গল্প বলতে শুরু করে। এরপরেই ঘটনা চলে যায় 1998 সালের তামিলনাড়ুর ত্রিচিতে, যেখানে আমাদের ছোট্ট ইদায়াকে দেখানো হয়, যেখানে ইদায়াকে তার সবথেকে কাছের দুইজন বন্ধু ডেভিড এবং প্রভুর সাথে দেখা যায়। তারা সেখানে তাদের ছোটবেলাকে খুব এনজয় করছিল। ইদায়া বলে, তখনকার সময়টা এমন ছিল যে তখন স্মার্টফোন, সোশ্যাল মিডিয়া, ইন্টারনেট এই ধরনের জিনিস ছিল না। ওই সময় মানুষদের কাছে তাদের সময় কাটানোর জন্য ছোট ছোট অনেক তরিকা ছিল। তারা সময় কাটানোর জন্য একসাথে তারা ঘুরতো, ফিরতো, আনন্দ করত, খেলাধুলা করত, আর এভাবেই তারা তাদের টেনশন মুক্ত জীবনটা পার করছিল। ভবিষ্যৎ নিয়েও তাদের কোনো চিন্তা ছিল না, বরং তারা বর্তমানেই অনেক বেশি খুশি ছিল। আর যেহেতু ওই সময়টাতে তাদের জীবন সব ধরনের ঝুট ঝামেলা এবং টেনশন থেকে দূরে ছিল, তাই তাদের জীবনটাও ছিল ছবির মতো সুন্দর এবং প্রশান্ত। ইদায়াকে দেখা যায় তার আঙ্কেল তাঙ্গার সাথেই ছোটবেলা থেকে থাকত, কারণ ছোটবেলাতেই ইদায়ের বাবা মা মারা গিয়েছিল, আর এই জন্য ইদায়া তার আঙ্কেল তাঙ্গাকেই তার বাবা মায়ের মতো মান্য করে, আর সে তার আঙ্কেলকে অনেক ভালোবাসত। ইদায়া খুব সহজ সরল এবং লাজুক টাইপের ছেলে ছিল, কিন্তু তারপরও তার মনটাও অন্য ছেলেদের মতোই কাঁপাকাঁপি শুরু করে দিত যখন কোনো সুন্দরী মেয়েকে দেখত। যদি কোনো সুন্দরী মেয়ে ইদায়ার সাথে হেসে একটু কথা বলতো, তাহলেই ইদায়া তার সাথে প্রেমে পড়ে যেত। ইদায়া এবং তার বাকি দুই বন্ধু একদিন স্কুলে চলে আসে, কিন্তু দেখা যায় তাদের স্কুলে আসতে লেট হয়ে গিয়েছিল, আর এই জন্যই একজন শিক্ষক গেটে তাদেরকে আটকে দেয়। তখনই তাদের ইংলিশ ম্যাডাম গীতা সেখানে চলে আসে।
ইদায়া গীতা ম্যাডামকে অনেক বেশি পছন্দ করত। দেখা যায় গীতা ম্যাডামও সেই ৩ জন ছেলের হয়েই কথা বলে, আর কোনোভাবে সেই ৩ জন ছেলেকে সেই শিক্ষকের বকাঝকা থেকে বাঁচিয়ে নেয়, আর অবশেষে তারা হাঁপ ছেড়ে বাঁচে। এরপরেই ৩ বন্ধুর সহজ সরল মনটাকে দেখানো হয়, যেখানে তারা তখনও অনেক ছোটখাটো জিনিস বিশ্বাস করত, যেগুলো কথায় কথায় মানুষ বলতো। যেমন তারা বিশ্বাস করত যদি কারো দুধের দাঁত পড়ে যাওয়ার পরে সেটা মাটির মধ্যে পুঁতে না ফেলে তাহলে নতুন দাঁত কখনোই হবে না। এমনই এই ধরনের ছোটখাটো অনেক জিনিসই তারা বিশ্বাস করত, আর সেই বিশ্বাসের মাঝেই তাদের শৈশবটা কাটিয়ে তারা বড় হয়ে উঠছিল। একদিন ৩ বন্ধু বাসায় মিলে মুভি দেখছিল, তখনই মুভির ভেতরে হিরো হিরোইনকে কিস করে বসে, আর এটা দেখে তারা ৩ জনই অবাক হয়ে যায়। প্রভু তখন খুবই আত্মবিশ্বাসের সাথে বলে, যদি কোনো মেয়ে ছেলেকে কিস করে তাহলে সে প্রেগনেন্ট হয়ে যায়। তারা ৩ জন এতটাই সহজ সরল আর নিষ্পাপ ছিল যে তারা এই কথাটা পুরোপুরিভাবে বিশ্বাস করে নেয়, কিন্তু তারপরও এই কথাটা যাচাই করার জন্য তাদের ক্লাসের সবথেকে সিনিয়র বয় সচিনের কাছে চলে আসে। আসলে সচিন তাদের থেকে বয়সে একটু বড় ছিল, কিন্তু তারপরও সচিনও এই বিষয়টা পুরোপুরি জানত না। সেও আত্মবিশ্বাসের সাথে একই কথা বলে, ছেলে মেয়ে যদি একে অপরকে কিস করে তাহলে মেয়েটি প্রেগনেন্ট হয়ে যায়। আর এই কথাটা ইদায়ের মাথায় পুরোপুরিভাবে গেঁথে যায়। কয়েকদিন পরেই স্কুলের অ্যানুয়াল ফাংশন ছিল, আর সেখানে বাকি সবার মতো ইদায়ও পারফরমেন্স করছিল, কিন্তু স্টেজে ওঠার পরে ইদায় অনেক নার্ভাস হয়ে যায়। ঠিক তখনই তার চোখ পড়ে তার পছন্দের গীতা ম্যাডামের দিকে, আর এতে করেই তার আত্মবিশ্বাস পুরোপুরি ফিরে আসে, আর তখন সে খুব ভালো একটা পারফরমেন্স করে। আর এই জন্য পারফরমেন্স শেষ হওয়ার পরে গীতা ম্যাডাম ইদায়কে ভালোবেসে তার গালে ছোট্ট করে একটা পাপ্পি দিয়ে দেয়, আর সাথে সাথে ইদায়ের সেই পুরনো কথা মনে পড়ে যায়। ইদায় ভাবে যেহেতু গীতা ম্যাডাম তাকে কিস করেছে, তার মানে গীতা ম্যাডাম প্রেগনেন্ট হয়ে যাবে। এরপরে থেকে প্রতিদিন ক্লাসের ভেতরে যখনই গীতা ম্যাডাম আসতো, ইদায়ের রোজ গীতা ম্যাডামের পেটের দিকে তাকিয়ে থাকতো যে কবে গীতা ম্যাডামের পেট বড় হবে। আর এরপরেই চলে আসে, আর এরপরে স্কুলে গ্রীষ্মের ছুটি দিয়ে দেয়। গ্রীষ্মের ছুটির পরে স্কুল যখন আবারও খুলে যায়, গীতা ম্যাডাম যখন আবারও স্কুলে চলে আসে, ইদায় দেখতে পায় গীতা ম্যাডামের পেট আগে থেকে একটু বড় হয়েছে। আসলে গীতা ম্যাডাম আগে থেকেই গর্ভবতী ছিল, যার ফলেই তার পেট বেড়েছে। আর এটা দেখে সহজ সরল ইদায় ভাবতে থাকে যে গীতা ম্যাডাম প্রেগনেন্ট হয়েছে তার জন্য, আর সে গীতা ম্যাডামের স্বামী। এই জন্য সে চাইতো সবসময় গীতা ম্যাডামের দেখাশোনা করতে, যাতে করে গীতা ম্যাডামের কোনো ধরনের কোনো অসুবিধা না হয়। একদিন রাতে অনেক বৃষ্টি হয়, তার আঙ্কেল তাঙ্গা ঘুমিয়ে গিয়েছিল। তখনই ইদায়ের মনে পড়ে গীতা ম্যাডামের কথা। এই সময় সে একা কি করছে, তার কোনো বিপদ হবে না তো? এই জন্যই ইদায় তার বাকি 2 বন্ধুদের নিয়ে চলে যায় গীতা ম্যাডামের বাসায়, আর যে দেখতে পায় গীতা ম্যাডাম সেখানে ব্যথায় চিৎকার করছে। তারা এক মুহূর্ত দেরি না করে একটা অটো ঠিক করে, এবং সেই অটোওয়ালা এবং 3 বন্ধু মিলে গীতা ম্যাডামকে সাথে সাথেই হসপিটালে নিয়ে যায়। আর হসপিটালে যখনই ফর্ম পূরণ করতে হবে, তখন আবারও তারা তাদের ছোটবেলাতে হারিয়ে যায়। অবুঝ ইদায়া সেই ফর্মের ভেতরে গার্জিয়ানের জায়গায় নিজের নাম লিখে দেয়, আর সম্পর্কের জায়গায় স্বামী লিখে দেয়। গীতা ম্যাডামকে হসপিটালে ভর্তি করার পরে সেই অটোতেই আবারও তারা 3 জন বাড়ি ফিরে আসে। এরপরে তাদের সাথে গীতা ম্যাডামের আর কখনো দেখা হয়নি। আর এভাবেই ছোট্ট অবুঝ ইদায়ের নিষ্পাপ ভালোবাসাটা শেষ হয়ে যায়। আর এখানেই ইদায়ের ছোটবেলার ভালোবাসার গল্পটা শেষ হয়ে যায়। ঘটনা বর্তমানে চলে আসে। ফাসিল ইদায়কে জিজ্ঞেস করে গীতা ম্যাডামের স্বামী কোথায় ছিল। ইদায় বলে সে বিদেশে থাকতো, বিদেশে থেকে একটা চাকরি করত। এটা শোনার পরে ইদায়ের বাকি বন্ধুরা গীতা ম্যাডামের স্বামীকে নিয়ে অনেক উল্টোপাল্টা কথা বলে, যে কেমন মানুষ, নিজের গর্ভবতী স্ত্রীকে রেখে সে একা একা বিদেশে রয়েছে। তারা আরো বলে জীবনে টাকাটাই সবকিছু নয়। গীতা ম্যাডামের সবথেকে প্রয়োজনের সময়টাতে তার স্বামী তার কাছে ছিল না, বরং টাকা ইনকামের জন্য বিদেশেই পড়েছিল। তাহলে সে কেমন স্বামী হলো? সে তো তার দায়িত্ব পালনই করেনি। আর এভাবে তাকে আরো অনেক অনেক বাজে কথা বলতে থাকে। এরপরে ইদায়া তার আরো এক ভালোবাসার গল্প বলতে শুরু করে। ঘটনা চলে যায় 2006 সালে, যেখানে ইদায়া এখনো অনেকটাই বড় হয়ে গিয়েছিল, যেখানে তার কাছের 2 বন্ধু প্রভু আর ডেভিডও সেই একই স্কুলে পড়াশোনা করত। কিছুদিন ধরে প্রভু আর ডেভিড খেয়াল করতে থাকে ইদায় স্কুল ছুটি হওয়ার পরপরই পলিটেকনিক স্কুলে পড়া একটি ছেলে জুজুর সাথে কোথাও চলে যায়, আর আগের মতো তাদের সাথে সময়ও কাটায় না। তারা ভাবতে থাকে তাদের ছোটবেলার বন্ধুত্বটা হয়তোবা ধীরে ধীরে নষ্ট হয়ে যাচ্ছে। আর সবথেকে বড় প্রশ্নটা হচ্ছে ইদায়া জুজুর সাথে প্রতিদিন কোথায় চলে যায়। একদিন তারা ইদায়ের কাছে চলে যায়, যেখানে ইদায়ের সাথে জুজুও ছিল।
তখন তারা দুইজন ইদায়াকে বলে, চলো আজকে আমরা ক্রিকেট খেলি। কিন্তু ইদায়া বলে না, তাকে জুজুর সাথে যেতে হবে। আর এতেই তারা অনেক রেগে যায় আর বলে জুজুর সাথে কি এমন আছে যার জন্য ইদায়া রোজ তাদেরকে অ্যাভয়েড করে সেখানে চলে যাচ্ছে। তখন অবশেষে ইদায়া সত্যি কথাটা বলে দেয়। তখন ইদায়া বলে সে জুজুর সঙ্গে প্রতিদিন টেনিস ক্লাবে যায়, কিন্তু সেখানে টেনিস খেলতে যায় না। সেখানে যাওয়ার অন্য একটা কারণ ছিল। ইদায়া বলে সেই টেনিস ক্লাবে একটা মেয়ে আছে স্যাম, আর সে প্রতিদিন তাকেই দেখতে চায়, কারণ ইদায়া ইতোমধ্যে তাকে একতরফা ভালোবেসে ফেলেছে। ইদায়া নীরবে তাকে ভালোই বেসে যাচ্ছিল, কখনো কিছুই বলেনি। অন্যদিকে জুজুও সেই একই কারণে গিয়েছিল। সে স্যামকে নয় বরং স্যামের বান্ধবীকে পছন্দ করতে শুরু করেছিল, আর এই জন্য দুজনে মিলে সেই টেনিস ক্লাবের মেম্বারশিপ নিয়ে নিয়েছিল। আর তারা দুজন সেখানেই চলে যেত তাদের দেখার জন্য। ইদায়া শুধুমাত্র স্যামের কাছাকাছি থাকার জন্য যেখানে যেখানে স্যাম যেত সেখানে ইদায়াও চলে যেত। আর এটা যখন প্রভু আর ডেভিড জানতে পারে তখন তারাও একই কাজ করে, মানে যেখানে ইদায়া ছিল তারাও সেখানে যেতে শুরু করে আর অ্যাডমিশন নিয়ে নেয়। তাদের উদ্দেশ্য শুধুমাত্র একটাই ছিল, ইদায়া যেন এবার অন্তত তার ভালোবাসার কথাটা বলতে পারে। ছোটবেলায় গীতা ম্যাডামকে ভালোবাসার কথা না বলেই তার ভালোবাসাটা শেষ হয়ে গিয়েছিল। এবার চায় অন্তত ইদায়া তার ভালোবাসার কথাটা যেন বলতে পারে। তাই তারা এবার চায় যেন আগের বারের মতো ইদায়ের সাথে আর কোনো কিছু না হয়, এবার যেন সে বলতে পারে। আর এরপরে থেকেই তারা চার বন্ধু সবসময় একসাথে থাকতে শুরু করে। এদিকে দিনে দিনে ইদায়ের একতরফা ভালোবাসা আরো বেশি বেড়ে যাচ্ছিল। ইদায়া এবং তার বন্ধুরা ক্লাসের মধ্যে বিভিন্ন ধরনের দুষ্টুমি করত স্যাম এবং তার বান্ধবীদের হাসানোর জন্য। মাঝে মধ্যে তারা শিক্ষকদের সামনেও এমন কিছু করে ফেলত যাতে করে পুরো ক্লাস হেসে উঠত। একদিন স্যাম নিজে থেকেই ইদায়ের কাছে আসে আর বলে আজকে তার বার্থডে, আর এই জন্য তার বাসায় একটা বার্থডে পার্টি রাখা হয়েছে। ইদায়া এবং তার বন্ধুরা যেন সেই পার্টিতে চলে আসে। এটা শুনে ইদায়ের মনে খুশির সীমা থাকে না। সে ভাবে স্যামের মনেও হয়তোবা তার জন্য একটু একটু ফিলিং জন্মাচ্ছে এবং সে তাকে ভালোবাসতে শুরু করেছে, আর এই জন্যই সে তাকে ইনভাইট করেছে। আর সেই মুহূর্তটাকে ইদায়া অনেক স্পেশাল করে রাখার জন্যই নিজে থেকে একটা গান রেকর্ড করে। এছাড়া সিডির উপরে সে তার ভালোবাসার কথাও লিখে দেয় যাতে করে স্যাম তার মনের কথাটা বুঝতে পারে। কিন্তু বার্থডে পার্টিতে যাবার পরে ইদায়া হতাশ হয়ে পড়ে, কারণ সেখানে শুধু ইদায়া বা তার বন্ধুরা নয় বরং স্যাম যে কোচিংয়ে পড়তো সেই কোচিংয়ের শিক্ষক থেকে শুরু করে সবাইকে স্যাম ইনভাইট করেছিল, যার ফলে ইদায়া যে ভেবেছিল সে একটু স্পেশাল স্যামের কাছে সেটা এক নিমিষেই শেষ হয়ে যায়। একটু পরে স্যাম নিজেই তাদের জন্য জুস নিয়ে আসে। এতে ইদায়া আবারও খুশি হয়ে যায়। সে ভাবতে থাকে হয়তোবা এখনও সে স্যামের কাছে স্পেশাল, এই জন্য সে নিজের হাতে তাদেরকে জুস দিয়েছে। কিন্তু একটু পরেই যখন বার্থডে কেক কাটতে যাবে তখনই ইদায়া এবং তার বন্ধুরা পুরোপুরি শকড হয়ে যায়। তখনই সেই সত্যটা সামনে আসে। দেখা যায় স্যামের একজন যমজ বোনও রয়েছে যার নাম সংযুক্তা, আর তারা দেখতে একেবারে একই রকম ছিল, যার ফলে কেউ টেরই পায়নি যে তারা যমজ। আসলে স্যাম এবং সংযুক্তা মাঝে মধ্যেই একে অপরের জায়গা পরিবর্তন করত। যেমন স্যাম যেদিন টেনিস ক্লাবে যেত সংযুক্তা সেই দিন হয়তোবা কোচিংয়ে যেত। এভাবে তারা একে অপরের জায়গা পরিবর্তন করত, কিন্তু কেউ টেরই পায়নি যে তারা এক নয় বরং আলাদা দুইজন মানুষ। আর এটা দেখার পরেই ইদায়ের সব খুশি ভালোবাসা কনফিউশনে পরিণত হয়ে যায়। সে বুঝতেই পারছিল না সে আসলে কাকে ভালোবেসেছে, স্যামকে না সংযুক্তাকে, কারণ তারা তো মাঝে মধ্যেই জায়গা পরিবর্তন করত। কেউ টেনিস ক্লাবে গেলে কেউ কোচিংয়ে যেত, যার ফলে ইদায়া পুরোপুরি কনফিউজড হয়ে যায় সে আসলে ভালোবাসত কাকে। যখন সে স্যাম বা সংযুক্তাকে কোচিংয়ে দেখত তাকেও তার ভালো লাগতো, আবার যখন স্যাম বা সংযুক্তাকে সে টেনিস ক্লাবে দেখত তখন তাকেও তার ভালো লাগতো। আর এভাবেই ইদায়ের ইয়াং বয়সের ভালোবাসা সমাপ্তি ঘটে যায়। এবারও সে তার ভালোবাসার কথা বলতে পারেনি, কারণটা ভয় নয়, কারণটা হচ্ছে সে নিজেই জানতো না সে আসলে ভালোবাসে টাকাকে। ঘটনা আবারও বর্তমানে চলে আসে। ইদায়ের এই প্রেম কাহিনী দেখার পরে ফাসিল তো হাসতে হাসতেই শেষ হয়ে যায় আর বলে ভালোবাসার মামলায় ইদায়ের কপালটা বরাবরের মতোই খারাপ, এমন কারো ভাগ্য হতে পারে সেটা সে ভাবতেই পারেনি। সে ইদায়াকে জিজ্ঞেস করে এরপরে কি সে আর কোনো মেয়ের প্রেমে পড়েছিল। এরপরে ইদায়া বলতে শুরু করে। ঘটনা চলে যায় আবারও ফ্ল্যাশব্যাকে 2011 সালে চেন্নাইতে, যেখানে ইদায়া তার আঙ্কেলের সাথে থাকতো। তার আঙ্কেল টাঙ্গা এখন একটা লোকাল টিভি চ্যানেল চালায়। ইদায়া, তার আঙ্কেল এবং পাড়ার অনেকেই ক্রিকেট দেখতে অনেক বেশি ভালোবাসতো, কিন্তু রোজ রোজ টিকিট কেটে স্টেডিয়ামে যেয়ে ক্রিকেট ম্যাচ দেখা তাদের জন্য সম্ভব ছিল না। আর এই জন্য তারা এমনভাবে একটা টিভি সেট করে যেখানে একসাথে বসে তারা সবাই ক্রিকেট ম্যাচ দেখতে পারে আর স্টেডিয়ামের মতো আনন্দ নিতে পারে। আর পাড়ার সবাই একসাথে এই ম্যাচগুলো উপভোগ করত, যার ফলে তারা অনেক আনন্দ পেত। সেই দিন ছিল শ্রীলঙ্কার সাথে ফাইনাল ম্যাচ। পুরো মহল্লার মানুষ একত্রিত হয়েছে ম্যাচ দেখার জন্য। সব জায়গায় পুরোপুরি ভরে গিয়েছিল।
তখনই সেখানে একজন লোকাল নেতা এবং তার সাঙ্গপাঙ্গটা চলে আসে আর মদ খেতে শুরু করে। তাঙ্গা তাদের বাধা দেয় আর বলে, এখানে মহিলা এবং ছোট ছেলে মেয়েরাও আছে, তাই এগুলো এখানে করো না। কিন্তু সেই লোকাল নেতা কোনোভাবেই তাদের কথা শুনছিল না। তখনই সেখানে ইদায়া চলে আসে, সেও তাদেরকে বোঝায়, কিন্তু কোনোভাবেই সেই লোকগুলো কথা শুনছিল না। এই জন্য ইদায়া তাদের শিক্ষা দেবার জন্যই তাদেরকে মারতে শুরু করে। কিন্তু সেখানে মারামারি করার সময় একটা সময় ইদায়ের চোখে একটু আগুনের ঝলক চলে যায়, যার ফলে তার চোখ জ্বলতে শুরু করে। আর এটা দেখে ইদায়ের বন্ধুরা তাড়াতাড়ি তাকে হাসপাতালে নিয়ে আসে, যেখানে ইদায়ের ট্রিটমেন্ট করছিল একজন ডক্টর। যখনই ইদায়ের চোখ খুলে সে তার সামনে সেই ডক্টরকে দেখতে পায়, যে দেখতে অনেক বেশি সুন্দরী ছিল এবং তার কণ্ঠ ইদায়ের অনেক বেশি ভালো লেগে যায়। সেই ডক্টর আমুদাকে দেখার পরে ইদায়ের বুকটা আবারও কাঁপতে শুরু করে। ইদায়ের আমুদাকে আবারও ভালো লাগতে শুরু করে। তখনই সেই হাসপাতালে তাদের সাথে সচিনের দেখা হয়, যে তাদের ক্লাসে তাদের থেকে বয়সে একটু বড় আর জুনিয়র ছিল। তারা অবাক হয়ে যায় যে সচিন ক্লাসে এত দুষ্টুমি করত, সেই সচিন এখন ডক্টর হয়ে গেছে। এছাড়া সচিন এমন এমন কথা বলতো ক্লাসে, যেটা শুনে সবাই হাসতো। আর এসব কথা মনে করে তারাও হাসতে শুরু করে। সচিন বলে, সেগুলো সব ছোটবেলার কথা ছিল। সচিন তখন হাসতে হাসতে বলে, সেগুলো সব ছোটবেলার অভ্যাস ছিল, সেই দিনগুলো সত্যি ভালো ছিল। এরপরেই সচিন তার কলিগ এবং বন্ধু আমুদা এবং লাদুর সাথে ইদায়ের পরিচয় করিয়ে দেয়। আর এভাবেই ধীরে ধীরে ইদায়ও তাদের গ্রুপেরই একটা অংশ হয়ে যায়, যার ফলে ইদায়া বেশিরভাগ সময় তাদের সাথে কাটাতো। আর এই ফাঁকে ইদায়া আর আমুদার ভালো একটা বন্ধুত্ব হয়ে যায়। তাদের বন্ধুত্বটা গভীর হতে শুরু করে। তারা এখন একসাথে অনেক সময় কাটায়, অনেক কথা বলে। কিন্তু প্রত্যেকবারের মতো এবারও ইদায়া তার মনের কথাটা বলতে পারে না। ধীরে ধীরে সময় যেতে থাকে, তাদের পড়াশোনা শেষ হতে থাকে আর কলেজের ফাইনাল ডেটাও চলে আসে। আর সেই অনুষ্ঠানে আমুদার আব্বুও চলে আসে। আমুদা এবং তার বাবাকে দেখে বোঝাই যাচ্ছিল আমুদা তার বাবাকে আসলে কতটা ভালোবাসে। ইদায়া তার সাথে যেয়ে কথা বলতে শুরু করে, যাতে করে নিজের ভালো একটা ইমপ্রেশন আমুদার বাবার সামনে সেট করতে পারে। তখনই কথায় কথায় আমুদার বাবা তাকে জানায় তার মেয়ের খুশিতেই সে খুশি, তাই আমুদা যাকে ভালোবেসে বিয়ে করবে সে তাকেই মেনে নেবে। তখনই ইদায়ের মনে আবারও নতুন করে ভালোবাসার কিরণ জেগে ওঠে, কারণ তার কাছে মনে হতে থাকে যদি আমুদাও তাকে ভালোবেসে ফেলে তাহলে তাদের ভালোবাসার পথে আর কোনো বাধা থাকবে না, তাদের বিয়েটা আমুদার বাবা খুব সহজেই মেনে নেবে। কিন্তু এরপরেই আবার একটা খারাপ নিউজ শুনে ইদায়া, সে শুনতে পায় আমুদা এখন সবসময়ের জন্য গ্রামে চলে যাচ্ছে। এবারও ইদায়া একেবারেই ঘাবড়ে যায়। সে ভাবতে থাকে বরাবরের মতো এবারও যদি ইদায়া তার ভালোবাসার কথা আমুদাকে বলতে না পারে, তাহলে সে আমুদাকে সারা জীবনের জন্য হারিয়ে ফেলবে। কিছু সময় পরেই আমুদা ট্রেন স্টেশনে যাওয়ার জন্য তৈরি হয়ে যায়। ইদায়া এবং তার বন্ধুরা তারাও রেলওয়ে স্টেশনে পৌঁছে গিয়েছিল আমুদাকে বিদায় দেওয়ার জন্য। কিন্তু সেখানে যাওয়ার পরে ইদায়ের মনটা আরো বেশি খারাপ হয়ে যায়, কারণ সে বুঝতে পেরেছিল যে এটাই তার শেষ সুযোগ। এবার যদি আমুদাকে সে তার ভালোবাসার গল্প বলতেই না পারে, তাহলে সে আর কখনোই কিছু করতে পারবে না। ইদায়ের বন্ধুরা তাকে উৎসাহ দিতে থাকে, সাহস দিতে থাকে যে সবার ভাগ্যে রেলওয়ে স্টেশনে নিজের ভালোবাসার কথা বলার ভাগ্যটা হয় না, তোমার হয়েছে, আর তুমি সেটা কাজে লাগাও। আর আজকে যদি আমুদাকে তুমি তোমার ভালোবাসার কথাটা বলতে না পারো, তাহলে আর কখনোই বলতে পারবে না। তুমি আবারও তোমার ভালোবাসাকে চিরদিনের জন্য হারিয়ে ফেলবে, তাই তুমি এবার ওকে বলেই ফেলো। বন্ধুদের কথা শোনার পরে ইদায়ের বুকে সাহস আসে, আর সে ভাবতে থাকে আজকে সে বলেই ফেলবে। ইদায়ের সব বন্ধুরা সেখান থেকে চলে যায়, শুধুমাত্র ইদায়ে একাই আমুদাকে তার প্ল্যাটফর্মে ছেড়ে দেওয়ার জন্য আসে। এর মধ্যে ইদায়ে বারবার তার ভালোবাসার কথা আমুদাকে বলার চেষ্টা করে, কিন্তু বারবারই সে সাহস হারিয়ে ফেলে আর কিছুই বলতে পারে না। আমুদা তাকে বেশ কয়েকবার জিজ্ঞেসও করে, কি হয়েছে তোমার, কিছু বলবে? কিন্তু ইদায়া তারপরও কিছু বলতে পারে না। আর এভাবেই একটা সময় আমুদা ট্রেনে বসে যায়। ইদায়া আবারও তার কাছে আসে। ইদায়া তাকে বলে, আমি তোমাকে কিছু বলতে চাই। আমুদাও বলে, কি বলবে বলো। তখনই আবারও ইদায়া ভয় পেয়ে যায়, এই জন্য সে কথা ঘুরিয়ে ফেলে আর বলে, তোমার কাছে কি পানির বোতল আছে? আমুদা বলে, না। এই জন্য ইদায়া আবারও চলে যায় পানির বোতল নিয়ে আসার জন্য। অন্যদিকে আমুদা শুধু তাকে তাকিয়ে তাকিয়ে দেখছিল। অন্যদিকে প্ল্যাটফর্মে বসা একজন লোক ইদায়াকে দেখে তার অবস্থাটা বুঝে যায়। লোকটা বুঝতে পারে যে ইদায়া তার ভালোবাসার কথা মেয়েটাকে বলতে চাইছে, কিন্তু ভয়ের কারণে কোনোভাবে বলতে পারছে না। পানির বোতল নিয়ে ইদায়া আবারও ফিরে আসে। এবারও সে কিছু বলতে চায়, কিন্তু ভয়ের কারণে আবারও সে বলতে পারে না।
পিছিয়ে যায়। অবশেষে ট্রেন চলতে শুরু করে। আমোদও তার থেকে ধীরে ধীরে দূরে চলে যায়। আর এভাবেই ইদায়া আরও একবার তার মনের কথা নিজের মনের ভেতরেই রেখে দেয়। তখনই সেই অপরিচিত লোকটা ইদায়ের কাছে আসে আর বলে, তোমাকে দেখে আমি বুঝতে পারছি, তোমাকে দেখে আমার কলেজের এক বন্ধুর কথা মনে পড়ে গিয়েছিল। সেও ঠিক তোমার মতো একই রকমভাবে ভালোবাসার কথাটা কখনোই বলতে পারেনি ভয়ের কারণে। আর এইভাবেই সে তার ভালোবাসার মানুষটাকে হারিয়ে ফেলেছিল। ইদায়ের খুব কষ্ট হয়, সেও আজকে আমুদাকে হারিয়ে ফেলল। আর এখানেই ইদায়ের এই ভালোবাসার গল্পটাও শেষ হয়ে যায়। ঘটনা আবারও বর্তমানে চলে আসে। ইদায়ের ভালোবাসার এমন গল্প শুনে ফাসিল ইমোশনাল হয়ে যায় আর বলে, কেউ যদি সত্যি সত্যি ভালো না বাসে তাহলে এই ভয়টা সে কখনোই বুঝতে পারবে না। মুচকি এসে ইদায়ও বলে, হ্যাঁ, কেউ যদি সত্যি সত্যি ভালোবাসে এবং সে যদি তার ভালোবাসার কথা বলতে চায় তখনই সে বুঝতে পারবে এই ভয়টা আসলে কেমন, কিভাবে কাজ করে। ফাসিল তাকে আবারও জিজ্ঞেস করে, এর পরেও কি কোনো মেয়েকে তুমি ভালোবেসেছিলে? তখন ইদায়া মুচকি হাসে। ঘটনা আবারও চলে যায় 2019-এ। ইদায়া বলছিল, এটা এমন এক সময় ছিল যেখানে ইদায়ের বাকি বন্ধুবান্ধবরা সবাই জীবনে এগিয়ে গিয়েছিল। কেউ হয়তো বিয়ে করে সেটেল হয়ে গিয়েছিল, কেউ বা তাদের গোলে পৌঁছে গিয়েছিল, অর্থাৎ এস্টাবলিশ হয়ে সাকসেসফুল হয়ে গিয়েছিল। সবাই সবার জীবনে সুখী ছিল, কিন্তু যখনই তাদের পুরনো দিনের কথা মনে পড়ত, স্কুল কলেজ ভার্সিটির কথা মনে পড়ত, তারা সবাই অনেক বেশি ইমোশনাল হয়ে যেত। তাদের সবার সেসব বন্ধুদের কথা মনে পড়ে, স্কুল কলেজ ভার্সিটির, যাদের সাথে তারা জীবনের সবথেকে সুন্দর মুহূর্তগুলো কাটিয়েছে। এদিকে আমরা জানতে পারি টাঙ্গাও সফল হয়ে গিয়েছিল। তার লোকাল টিভি চ্যানেলটা এখন অনেক বেশি বড় হয়ে গিয়েছিল। টাঙ্গার সেই ছোট্ট ডিটিভিটা এখন একটা ন্যাশনাল টিভি চ্যানেলে পরিণত হয়েছে। ডিটিভি শুরু হয়েছিল 4 বছর আগে, আর এই 4 বছরে সেটা এখন ন্যাশনাল একটা টিভিতে পরিণত হয়েছে, যে চ্যানেলটাকে সবাই চিনত। টাঙ্গা সেটার একটা সাকসেস পার্টি দেয়, আর যেখানে টাঙ্গা বলতে থাকে সে আজকে অনেক খুশি, তার স্বপ্ন পূরণ হয়েছে। কিন্তু এই স্বপ্ন পূরণের পেছনে অনেক বড় একটা অবদান রয়েছে ইদায়ার। এই টিভি চ্যানেলটা সফলই হতো না যদি না ইদায়া তার কঠোর পরিশ্রম এবং ডেডিকেশনের মাধ্যমে এর পেছনে কাজ করত। তখনই তার পুরনো বন্ধু সচিন তাকে কল করে। সচিন খুব খুশি হয়ে ইদায়াকে বলে তার বিয়ে হতে যাচ্ছে। এই কথা শুনে ইদায়া সবার প্রথমে লাদুর কথা জিজ্ঞেস করে যে তার সাথে কি লাদুর বিয়ে হচ্ছে, কারণ ইদায়া এটাই ভেবেছিল। কিন্তু সচিন একটু উদাস হয়ে যায়, ইমোশনাল হয়ে বলে সে লাদুর ব্যাপারে আর কোনো কথা বলতে চায় না, কারণ তার আর লাদুর সম্পর্কটা অনেক আগেই ভেঙে গিয়েছে। আর এরপরেই দেখা যায় সব বন্ধুরা একত্রে ভিডিও কলে কথা বলতে শুরু করে। এতদিন পরে তাদের পুরনো বন্ধুদের এইভাবে দেখার পরে তারা সবাই অনেক খুশি ছিল। সেখানে তারা হাসি মজা করছিল, আর এভাবেই মাঝে মধ্যে তারা ইমোশনাল হয়ে যাচ্ছিল। খুশিতে তাদের চোখে পানি পর্যন্ত চলে আসছিল। তখনই সচিন সবাইকে বলে মাধুরাইতে চলে আসার জন্য, কারণ তার বিয়ে হচ্ছে। আর সচিন চায় এই খুশির দিনে তার সব পুরনো বন্ধুরা তার সাথে থাকুক, আর এতে সবাই রাজি হয়ে যায়। ইদায়াকে দেখা যায় মাধুরাইতে যাওয়ার জন্যই রওনা হয়ে গিয়েছিল। কিন্তু ইদায়া যখনই এয়ারপোর্টে পৌঁছায় তখনই তার কাছে একজন লোকাল নেতার কল আসে, আর সে তাকে হুমকি দিতে থাকে তার টিভি চ্যানেল যদি সেই নেতার ব্যাপারে নিউজ ছড়ানো বন্ধ না করে তাহলে সে তাকে মেরে ফেলবে। কিন্তু ইদায়া এই হুমকিটাকে একেবারেই সিরিয়াসলি নেয় না, সে ফোনটা কেটে দেয়। আর এরপরে এয়ারপোর্ট থেকে বের হওয়ার পরে সে দেখতে পায় মেয়েবাড়ির পক্ষ থেকে ইদায়াকে নেয়ার জন্য একজন লোককে পাঠিয়ে দেওয়া হয়েছিল। ইদায়া দেখতে পায় সেই গাড়ির ভেতরে স্যামও ছিল। স্যাম ফোনে কারোর সাথে কথা বলছিল, যার ফলে সে ইদায়াকে খেয়াল করে না। কিন্তু ইদায়া স্যামকে দেখার সাথে সাথে চিনে ফেলে আর ইমোশনাল হয়ে যায়। এরপরে ইদায়া সেই গাড়িতে উঠে বসে। সেই গাড়ির লোকটা ইদায়া এবং বাকিদের মাধুরাইয়ের একটা বিখ্যাত চা খাওয়ার জন্য একটা চায়ের দোকানে নিয়ে আসে, আর সেখানেই গাড়ি থামিয়ে দেয়। সেখানে ইদায়া স্যামকে দেখে আবারও কনফিউশনে পড়ে যায় যে তার সামনে আছে সেটা কে, স্যাম নাকি তার যমজ বোন সংযুক্তা। তখনই স্যাম সেখানে চলে আসে। স্যাম ইদায়াকে এসে প্রথমে সরি বলে আর বলে সে ফোনে কথা বলছিল, এই জন্য ইদায়াকে সে হুট করেই চিনতে পারেনি। ইদায়া সে প্রশংসা করতে থাকে যে ইদায়া একেবারেই আগের মতো রয়েছে, তাকে দেখলে মনে হয় সময়টা যেন একেবারেই থমকে গেছে। কিন্তু ইদায়া তখনও কনফিউশনে ছিল, স্যাম এটা বুঝতে পারে আর এরপরে বলে সে স্যামই, তার বড় বোন সংযুক্তার বিয়ে হয়ে গেছে আর এখন সে আমেরিকাতেই থাকে। অন্যদিকে স্যাম বলে সেও আমেরিকাতেই সেটেল, সে এখন নাসাতে কাজ করে। অবশেষে ইদায়া নিশ্চিন্ত হয় আর স্বস্তির নিঃশ্বাস ফেলে। এরপরে আরও কিছুক্ষণ কথা বলে তারা। একটু পরেই ইদায়ের কাছে সচিনের কল আসে। সচিন অনেক ঘাবড়েছিল। ইদায়া তাকে জিজ্ঞেস করে কি হয়েছে। সচিন বলে তার বিয়েতে লাদো আসছে, আর লাদো বিয়েতে আসলে বড় ধরনের একটা ঝামেলা হয়ে যাবে। এই জন্য সচিন চায় ইদায়া যে করেই হোক লাদোকে যেন ফিরিয়ে দেয়।
ইদায় অনেক মুশকিলে পড়ে যায়। এরপরে সে জানতে পারে লাদো এয়ারপোর্ট থেকেই আসছে। তখন ইদায়া গাড়িতে থাকা সেই লোকটাকে বলে তাদের আরও এক বন্ধু আসছে, তাই তাদেরকে আবারও এয়ারপোর্টে যেতে হবে তাকে নিয়ে আসার জন্য। ইদায়া যখন এয়ারপোর্টে লাদোকে দেখে, লাদো অনেক রেগেছিল, কারণ সে এখনও সচিনকে ভালোবাসে। কিন্তু সচিনের এই বিয়েটাতে সে সচিনের বিয়েটা ভাঙতে আসেনি, বরং শেষবারের মতো সচিনকে দেখতে এসেছে এবং নিজের ভালোবাসার কথাটা বলতে এসেছে। লাদো কিছু বলতেই যাবে, কিন্তু তার আগেই তাকে থামিয়ে দেয়। ইদায়া তাকে বলে, এখন আর কোনো কথা বলো না, যা বলার বাড়িতে যেয়ে একা নিরিবিলিতে বলো, এখন বাসায় চলো। এদিকে কাঁদতে কাঁদতে লাদু ইমোশনাল হয়ে পড়ে, যার ফলে ইদায়াকে সে জড়িয়ে ধরে। দূর থেকে স্যাম যখন এটা দেখতে পায়, সে ভাবতে থাকে লাদু হয়তোবা ইদায়াকে ভালোবাসে, তার গার্লফ্রেন্ড। বিয়ে বাড়িতে আসার পরে ইদায়ের সাথে দেখা হয় সচিনের। ইদায়া সচিনকে জিজ্ঞেস করে এখানে লাদু কিভাবে আসলো। তখন সচিন সবকিছু খুলে বলে যে একদিন সে মদ খেয়েছিল, আর সেই নেশার ভেতরেই সে লাদুকে কল করে বসেছিল আর বলেছিল যদি সে চায় তাহলে লাদু যেন তার বিয়েতে চলে আসে। আর এভাবেই লাদু বিয়েতে চলে এসেছে। কিন্তু সচিন এখন চায় লাদুকে যেন ইদায়া কোনোভাবেই ম্যানেজ করে, কারণ এই বিয়েবাড়িতে সে কোনো ঝামেলা চায় না। এদিকে বিয়েবাড়িতে লাদু বারবার সুযোগ খুঁজছিল সচিনের সাথে কথা বলার জন্য। সচিন তখন তাকে শান্ত করে বলে আমি তোমার সাথে কথা বলবো, কিন্তু একটু পরে, সময় সুযোগ বুঝে। এরপরে সব বন্ধুরা যখন একসাথে আড্ডা দিচ্ছিল, তখনই লাদু চলে আসে সচিনের কাছে আর বলে সচিন যেহেতু লাদুকে ভালোই বাসে, তাহলে অন্য কাউকে বিয়ে কেন করতে যাচ্ছে। তখন মন খারাপ করে বলে এখন অনেক দেরি হয়ে গেছে, তার বিয়ে ঠিক হয়ে গেছে, আর যাকে সে বিয়ে করছে তারও তো একটা পরিবার রয়েছে, আর এখন যদি কোনোভাবে সে বিয়েটা বন্ধ করে দেয় তাহলে সেই মেয়েটিরই বা কি হবে, আর সেই পরিবারেরই বা কি হবে। তখন লাদু ইমোশনাল হয়ে কাঁদতে শুরু করে, আর এটা দেখে সচিনও ইমোশনাল হয়ে যায় আর বলতে থাকে যদি তুমি চাও এখনো বিয়েটা ভাঙা যাবে, বিয়েটা বন্ধ করা যাবে। কথাটা শুনে কয়েক মুহূর্তের জন্য লাদু চুপ হয়ে যায়, আর এরপরেই তার মনে পড়ে সেই মেয়েটির কথা যার সাথে সচিনের বিয়ে ঠিক হয়েছে। সেই মেয়েটির পরিবারের কথা ভাবে, আর এরপরে সবকিছু ভেবে নিজের বুকে পাথর রেখে সে সচিনকে বলে সচিন যেন সেই মেয়েটিকেই বিয়ে করে নেয়। এদিকে দূর থেকে এগুলো ইদায়া আর স্যাম দেখছিল। স্যাম অনেক খুশি ছিল তাদের মধ্যেকার ভালোবাসা, সমঝোতা, বোঝাপড়া এই সব কিছু দেখার পরে। এদিকে দেখা যায় লাদু নিজেকে সামনে নিয়েছিল, আর সচিনও সেই বিয়েটা করে ফেলে। বিয়ের অনুষ্ঠানটা খুব সুন্দরভাবেই শেষ হয়ে যায়। রাতের বেলা হঠাৎ করে ইদায়া দেখতে পায় স্যাম কোথাও লুকিয়ে লুকিয়ে যাচ্ছে। তখন সে স্যামের কাছে আসে আর জিজ্ঞেস করে এত রাতে একা একা সে কোথায় যাচ্ছে। স্যাম বলে সে ত্রিচি যাচ্ছে, সেখানকার পানিপুরি অনেক বেশি ভালো লাগে তার, সে সেগুলো খেতেই সেখানে যাচ্ছে। এছাড়া সে তার পুরনো দিনের কথাগুলো মনে করতে চাইছে, কয়েক মুহূর্তের জন্য হলেও সে তার পুরনো দিনে ফিরে যেতে চাইছে। ইদাও তার সাথেই চলে যায়। সে ভাবে যে ওপরওয়ালা তাদের এতদিন পরে আবারও একসাথে দেখা করার সুযোগ দিয়েছে, সময় কাটানোর সুযোগ দিয়েছে, এই জন্য ইদায়ও সেই সুযোগটা গ্রহণ করে নেয়। সেখানে যাওয়ার পরে তারা তাদের পুরনো দিনগুলোকে মনে করতে থাকে। সেখানে যেয়ে তারা তাদের সেই পুরনো কোচিংয়ে যায়, সেখানে তারা তাদের পুরনো দিনের কথাও বলে। তাছাড়া তারা একসাথে পানিপুরিও খায়। তাদের দুজনের মধ্যে কথা শুনে বোঝা যাচ্ছিল এখনো দুজনের মধ্যে সম্পর্কটা ঠিক একই রকম ছিল। এরপরে কথায় কথায় স্যাম তাকে বলে আগামীকালকেই সে আমেরিকায় ফেরত যাচ্ছে। সে শুধুমাত্র সচিনের বিয়েতে অ্যাটেন্ড করার জন্য এবং তার পুরনো দিন আর স্মৃতিকে মনে করার জন্য এখানে এসেছিল। কথাটা শুনে ইদায়া আবারও নার্ভাস হয়ে যায়। সে ভাবতে থাকে এইবার যদি সে স্যামকে বলতে না পারে তাহলে সে আর কখনোই বলতে পারবে না, সে আবারও স্যামকে হারিয়ে ফেলবে। এই জন্য সে একটা কঠিন সিদ্ধান্ত নেয় যে এবার যে করেই হোক স্যামকে সে বলবেই। ইদায়া ঠিক করে কালকে যখন স্যাম আমেরিকার যাওয়ার জন্য এয়ারপোর্টে চলে যাবে, ইদায়া সেখানেই তার ভালোবাসার কথা স্যামকে জানাবে, কারণ সে বিশ্বাস করে এত বছর পরে ইদায়ের জীবনে আবারও স্যামের ফিরে আসাটা কোনো কাকতালীয় ঘটনা নয়, বরং ভাগ্যের পুরোপুরি একটা ইশারা রয়েছে, উপরওয়ালার একটা ইশারা রয়েছে যে ইদায়া তার ভালোবাসার মানুষটাকে নিজের করে নেবে। পরের দিনই দেখা যায় ইদায়া তার অফিস থেকে বের হয়ে পড়ে এয়ারপোর্টে যেয়ে স্যামের সাথে দেখা করার জন্য এবং তার ভালোবাসার কথা বলার জন্য। ইদায়া অনেক তাড়াহুড়োর মধ্যে ছিল, কারণ স্যামের ফ্লাইটের আর মাত্র 1 ঘন্টা বাকি ছিল। এই জন্য সে চাইছিল যে করেই হোক তার আগেই ইদায়া যেন এয়ারপোর্টে পৌঁছে স্যামকে তার ভালোবাসার কথাটা বলতে পারে। ঠিক তখনই সেই লোকাল নেতা তার গুন্ডাদেরকে ইদায়ার কাছে পাঠিয়ে দিয়েছিল। ইদায়া তাকে রিকোয়েস্ট করে তার এখন ইমার্জেন্সি এয়ারপোর্টে যেতে হবে,
কিন্তু সেই লোকগুলো কোনোভাবেই ইদায়াকে সেখান থেকে ছাড়বে না, এয়ারপোর্টেও যেতে দেবে না। ইদায়া অনেক কষ্ট করে তাদের থেকে মুক্তি পেয়ে এয়ারপোর্টে যেতে শুরু করে, কিন্তু ইদায়া দেখতে পায় তারা তার পিছুই ছাড়ছে না, যার ফলে একটা সময় তাদের মধ্যে লড়াই বেঁধে যায়। ইদায়া একাই তাদের সাথে লড়াই করতে থাকে, ফাইট করতে থাকে। তখনই ইদায়া দেখতে পায় সেই দিকেই একটা ক্রিকেট টিমের বাস যাচ্ছিল, যেখানে এয়ারপোর্ট থেকে ক্রিকেটারদের নিয়ে আসতে যাচ্ছিল। ইদায়া দৌড়ে সেই বাসের মধ্যে উঠে যায়, কিন্তু সেই লোকগুলো বাসে উঠে যায় এবং সেই বাসের ভেতরেই লড়াই হতে শুরু করে। সেখানে তুমুল লড়াইয়ের পরে সেই লোকগুলো তো পালিয়ে যায়, কিন্তু ইদায়ের অবস্থাও খারাপ হয়ে যায়। ইদায়ে যখনই চোখ খুলে তখনই সে আকাশে একটা প্লেন দেখে, আর তখনই ইদায়ের মনটা খারাপ হয়ে যায়। সে ভাবে এটাই হয়তো স্যামের প্লেন, সে আবারও স্যামকে হারিয়ে ফেলেছে তার জীবন থেকে। কিন্তু সে আশাহত হয় না, আবারও উঠে দাঁড়ায়, সব লোকগুলোকে সেখানে মেরে দৌড়ে এয়ারপোর্টে চলে আসে। ইদায়া কোনোভাবে টার্মিনালের ভেতরে পৌঁছে যায়, কিন্তু সে দেখতে পায় অনেক দেরি হয়ে গেছে। স্যাম ইতোমধ্যে প্লেনের ভেতরে ঢুকে গেছে, আর তার প্লেনটাও যেতে শুরু করেছে। ইদায়ের মনটা আবারও ভেঙে যায়। ঠিক তখনই ইদায়ের দেখা হয় তার বন্ধু জুজুর সাথে। জুজু তার এমন অবস্থা দেখে অবাক হয়ে যায় আর জিজ্ঞেস করে, তোমার সাথে আসলে কি হয়েছে? ঠিক তখনই ঘটনা আবারও বর্তমানে চলে আসে, অর্থাৎ সেখানেই ইদায়ের এবারের ভালোবাসার গল্পটাও শেষ হয়ে যায়। ইদায়ের ভালোবাসার গল্প শুনে ফাসিল এবার পুরোপুরি অবাক হয়ে যায়। সে বুঝতেই পারে না একটা মানুষের জীবন থেকে বারবার এভাবে ভালোবাসাটা হারিয়ে যায় কিভাবে। ফাসিলের মনে হতে থাকে এই পৃথিবীতে ইদায়ের মতো খারাপ ভাগ্য নিয়ে জন্মানো লোক আর একটাও নেই। এদিকে ইদায়া তার গল্প আগে বলতে শুরু করে, কিন্তু ফাসিল বলতে থাকে ইদায়ের এমন কষ্টের গল্পগুলো সে আর শুনতে চায় না। কিন্তু ইদায়া তারপরেও বলতে থাকে, স্যাম আমেরিকাতে চলে যাওয়ার পরে ইদায়া মানসিকভাবে ভেঙে পড়েছিল। সে অনেক কষ্ট পেতে থাকে। সে ভালোবাসার কাছে যতবার হেরেছে সেই দোষটা নিজেকে দিতে থাকে। সে ভাবতে থাকে শুধুমাত্র তার কারণেই সে তাকে হারিয়ে ফেলেছে। বিশেষ করে এইবারের কথা, এইবারও সে স্যামকে নিজের ভালোবাসার কথাটা বলতে পারেনি। ইদায়ের এই অবস্থা দেখে তার আঙ্কেল তাঙ্গা অনেক টেনশনে পড়ে যায়। একটা সময় সে ইদায়ের সাথে কথা বলতে থাকে। তাঙ্গা বলে, তোমাকে যাতে আমি ঠিকঠাকভাবে ছোটবেলা থেকে মানুষ করতে পারি সেই ভয়ে আমি বিয়ে পর্যন্ত করিনি, কিন্তু আমি এখন চাই না যে তুমিও সারাটা জীবন আমার মতো করেই কাটিয়ে দাও। তাঙ্গা চায় ইদায়া বিয়ে করে নিক এবং সংসার শুরু করুক। যেহেতু ইদায়া তার আঙ্কেল তাঙ্গাকে ছোটবেলা থেকেই তার মা বাবার মতো মানত আর তার সব কথা মেনে চলত, তাই তাঙ্গার কথাতে সে একমত হয়ে যায় বিয়ে করার জন্য। এরপরে ইদায়ের বিয়ে ঠিক হয়ে যায় আদিতির সাথে এবং তাদের এঙ্গেজমেন্টও হয়ে যায়। আদিতিও দেখতে সুন্দরী ছিল এবং সেও একটি ভালো মেয়ে ছিল, আর ইদায়াকে সে মন থেকেই ভালোবাসত। কিন্তু ইদায়া তার আগের ভালোবাসা থেকে এখনো পর্যন্ত বেরিয়ে হতে পারেনি। সে এখনো সেই ভাবনায় ডুবেছিল, কিন্তু শুধুমাত্র তার আঙ্কেলের কথা রাখার জন্যই এই বিয়েতে সে রাজি হয়েছে। বিয়ের বেশ কয়েকদিন আগে হঠাৎ করেই ইদায়ের সাথে একটা শপিং মলে আমুদার দেখা হয়ে যায়। আমুদাকে দেখতেই ইদায়ের মনে আবারও সেই পুরনো দিনের কথাগুলোই ফুটে ওঠে। একসাথে তাদের কাটানোর সময়গুলো, সেই রেল স্টেশনের দৃশ্য, সবকিছুই একে একে ভেসে উঠতে থাকে ইদায়ের মনে। আমুদা ইদায়ের কাছে আসে, জিজ্ঞেস করে কেমন আছে সে, তার কি অবস্থা। আমুদাও আসলে ইদায়াকে কিছু বলতে চাইছিল, কিন্তু যখনই জানতে পারে যে ইদায়ের এঙ্গেজমেন্ট হয়ে গেছে তখন সে চুপ করে যায়। আমুদা সেখান থেকে চলে যায়, কিন্তু কিছুক্ষণ পরে আমুদা আবারও ফিরে আসে আর বলে, আমি তোমাকে কিছু বলতে চাই। আমরা যখন একসাথে সময় কাটাতাম, গল্প করতাম, ঘুরে বেড়াতাম, তখনই তোমাকে আমি ভালোবেসে ফেলেছিলাম। আমি চেয়েছিলাম অনেকবার আমার ভালোবাসার কথাটা তোমাকে বলতে, কিন্তু ভয়ের কারণে সেটার কোনোভাবে বলা হয়ে ওঠেনি। এছাড়া শেষ দিন যখন সে গ্রামে ফিরে যাচ্ছিল, সেই দিনও রেলওয়ে স্টেশনে সে ইদায়াকে তার ভালোবাসার কথা বলতে চেয়েছিল। ইদায়া যেমন সেদিন চেষ্টা করছিল, আমুদাও সেদিন চেষ্টা করছিল, কিন্তু বারবার চেষ্টা করেও আমুদা ইদায়াকে তার ভালোবাসার গল্প বলতে পারেনি। কিন্তু এখন সবকিছুই শেষ হয়ে গেছে। আমুদার বিয়ে হয়ে গেছে, এখন তার দুটো বাচ্চাও আছে, আর এখন সে দিল্লিতেই থাকে, দিল্লি এইমসে কাজ করে। চেন্নাইতে সে এসেছে একটা কনফারেন্সে যোগ দেওয়ার জন্য। আর এটা শোনার পরে ইদায়ের মনটা ভেঙে আবারও টুকরো টুকরো হয়ে যায়। সে এতটাই কষ্ট পায় যে বলে বোঝানোর মতো না। সে বুঝতে পারে তার ভাগ্য তার ভালোবাসার মানুষটাকে আবারও তার থেকে দূরে সরিয়ে নিয়েছে। ইদায়া তখন একটা জিনিস বুঝতে পারে, তার জীবনে যে দুটো মেয়েকে সে সত্যি সত্যি ভালোবেসেছে, অর্থাৎ স্যাম আর আমুদা, তাদের কখনোই সে তার ভালোবাসার গল্পটা বলতে পারেনি। এই জন্য সে অনেক বড় একটা সিদ্ধান্ত নেয়। সে ভাবে বিয়ে হওয়ার আগে অন্তত স্যামকে তার মনের কথাটা সে বলবে। আর এই জন্য ইদায়া তার আঙ্কেল তাঙ্গাকে বলে বিয়ের আগে তার ব্যাচেলার পার্টিটা আমেরিকাতে করতে চায়। কিন্তু আসল উদ্দেশ্যটা ব্যাচেলার পার্টি নয়, বরং আমেরিকাতে যেয়ে স্যামের সাথে দেখা করা আর স্যামকে তার মনের কথা খুলে বলা। সেই বিষয়টা আদিতিকেও জানায়।
আদিতি আর তাঙ্গার কাছ থেকে পারমিশন নিয়ে ইদায়া তার বন্ধুদেরকে নিয়ে চলে আসে আমেরিকাতে, যেখানেই তার জীবনের সবথেকে গুরুত্বপূর্ণ সফরটা শুরু হয়। আমেরিকাতে পৌঁছানোর পরে ইদায়া প্রথমেই চলে যায় স্যামের সাথে দেখা করার জন্য। ইদায়া যে তার সাথে সেখানে দেখা করতে আসবে স্যাম সেটা কখনো ভাবতেই পারেনি। এতদিন পরে স্যাম ইদায়াকে সেখানে দেখে অনেক খুশি হয়ে যায় আর তার চোখে মুখেই সেটা ফুটে ওঠে। এছাড়া স্যাম এতদিন পরে তার দেশের কাউকে পেয়েছে। স্যাম তখন ইদায়াকে বলে এই সপ্তাহ পুরোটাই তার ছুটি, ইদায়া যদি চায় তাহলে তারা দুজন একসাথে আমেরিকা ঘুরতে পারে। ইদায়াও এতে খুশি হয়ে রাজি হয়ে যায়। এরপরেই দেখা যায় আগামী 4 দিন ধরে তারা বিভিন্ন জায়গায় ঘুরে বেড়ায় একসাথে, পুরনো দিনের কথা মনে করতে থাকে, ভালো সময় কাটায় আর পুরনো স্মৃতিগুলোকে আবারও তাজা বানিয়ে দেয়। ইদায়া শুধুমাত্র এখানে এসেছিল স্যামকে তার মনের কথাটা বলতে, কিন্তু এই 4 দিন স্যামের সাথে সময় কাটানোর পরে সে আবারও স্যামের প্রেমে পড়ে যায়। এটা যেমন ইদায়া বুঝতে পারে, সাথে সাথে তার বন্ধুরাও বুঝতে পারে। এই জন্য তার বন্ধুরা ইদায়াকে বোঝায় যে পরিস্থিতি এখন আর আগের মতো নেই। তার সাথে আদিতির ইতোমধ্যে এঙ্গেজমেন্ট হয়ে গেছে। এছাড়া তার আঙ্কেলও তাকে বারবার ফোন করছে। ইদায়া এখানে এসেছিল স্যামকে তার মনের কথা বলার জন্য, ভালোবাসার কথা বলার জন্য, কিন্তু স্যামের সাথে সময় কাটানোর পরে ইদায়া কিছুই বলতে পারে না, না নিজের মনের কথা না নিজের বিয়ের কথা। এদিকে স্যামের বোন সংযুক্তা আমেরিকাতেই থাকতো। স্যাম যখন সংযুক্তাকে ইদায়ার কথা বলে, সংযুক্তা বলে এত বছর পরে ইদায়া যখন আবারও তোমার জীবনে ফিরে এসেছে এটা কোনো কাকতালীয় ঘটনা নয়, নিশ্চয়ই তোমাদের দুজনের মধ্যে কিছু একটা রয়েছে, এই জন্যই বারবার তোমাদের দেখা হচ্ছে। স্যাম তখন বলে তারও মনে হয় যে ইদায়া তাকে পছন্দ করে, কিন্তু বরাবরের মতো যেহেতু ইদায়া লাজুক স্বভাবের ছিল, ভয়ে সে কিছুই বলতে পারে না। তখন সংযুক্তা তাকে বলে এবার স্যামেরই কিছু করতে হবে। তখন স্যাম সিদ্ধান্ত নেয় এবার ইদায়াকে সে নিজেই ভালোবাসার কথাটা বলবে, আর এই জন্য সে তৈরি হয়ে চলে যায় ইদায়ের কাছে। কিন্তু স্যাম সেখানে যাবার পরপরই সবকিছু শুনে ফেলে। যেখানে ইদায়ের বন্ধুরা তাকে বোঝাচ্ছিল এবার আদিতি এবং তার আঙ্কেল তাঙ্গার ব্যাপারে ইদায়ের চিন্তা করা উচিত, তার উচিত এখন স্যামকে ভুলে যেয়ে আদিতির সাথে নতুনভাবে জীবন শুরু করা, যেহেতু তার সাথে তার বিয়ে ঠিক হয়ে গেছে। এই কথাগুলো চুপচাপ শুনছিল ইদায়া। অন্যদিকে আড়াল থেকে এইসব কথা শুনে স্যামের মনটা একেবারেই ভেঙে যায়। তখনই স্যাম রেগে ভেতরে চলে আসে আর ইদায়াকে অনেক কথা শোনায়, বলে সে তাকে ঠকিয়েছে, মিথ্যে বলেছে। ইদায়া তাকে বলেছে যে সে এখানে এসেছে বিজনেস ট্রিপে, কিন্তু ইদায়া আসলে এখানে এসেছিল ব্যাচেলার পার্টি করতে। স্যাম বলে আমি ভাবতাম তুমি আমার খুব ভালো বন্ধু আর তুমিও সেটাই ভাবো, কিন্তু আসলে তুমি এমন একজন সাথীকে চেয়েছিলে যে তোমার ব্যাচেলর পার্টিকে আরো মজাদার করবে, আর আমি হচ্ছি সেই বন্ধু। আর এভাবেই তাকে খোঁচা মেরে কথা বলে স্যাম সেখান থেকে চলে যায়। কিন্তু একটু পরেই আমরা বুঝতে পারি স্যাম এগুলো আসলে ইচ্ছে করেই করেছে, যাতে করে ইদায়া তাকে ভুল বোঝে, ইদায়া তাকে ভুল বুঝে ভুলে যাক আর আদিতির সাথে খুব সহজেই তার নতুন জীবন শুরু করুক। আসলে স্যাম নিজের ভালোবাসাকে কোরবানি দিয়ে আদিতি এবং ইদায়ের জীবনটাকে সুখী আর সহজ বানাতে চেয়েছিল, কিন্তু ইদায়া দেখা যায় সেখানে থেমে থাকেনি, বরং সে স্যামের পেছনে পেছনে দৌড়াতে শুরু করে, তাকে বোঝানোর চেষ্টা করে যে স্যাম তাকে ভুল বুঝেছে। এরপরে ইদায়া তার মনের সব কথা তাকে খুলে বলেই ফেলে। ইদায়া বলে স্যাম শুধু এখানে এসেছে তার সাথে দেখা করার জন্য। ইদায়া এখানে এসেছে শুধুমাত্র তার মনের ভেতরে স্যামের জন্য এতদিন যে ভালোবাসাটা জমেছিল সেই ভালোবাসার কথা বলার জন্য, কিন্তু স্যাম তার একটা কথাও বিশ্বাস করে না আর সেখান থেকে কিছু না বলেই চুপচাপ চলে আসে, যাতে করে ইদায়া তাকে ভুল বোঝে এবং আদিতিকে খুব সহজভাবেই গ্রহণ করে নেয়। ইদায়া আর কিছুই করতে পারে না, সে চুপচাপ শুধু স্যামের যাওয়াটাই দেখে। এদিকে ঘটনা আবারও বর্তমানে চলে আসে, যেখানে এবার ফাসিল তার ঘটনা শোনার পরে পুরোপুরি শকড হয়ে যায়। ফাসিল ভাবতেই পারে না একটা মানুষের জীবনে ভালোবাসা নিয়ে এতটা উত্থান পতন, এত সমস্যা কিভাবে আসতে পারে। তখন ফাসিল জানতে পারে এই আদিতির সাথেই তার বিয়ে হতে যাচ্ছে। তখন ফাসিল বলে হয়তোবা এই আদিতি তোমার ভাগ্যে লেখা ছিল, এই জন্য তুমি কাউকে তোমার ভালোবাসার কথা বলতে পারোনি আর কেউ তোমার জীবনেও আসেনি। এছাড়া ফাসিল যাওয়ার সময় ইদায়াকে পরামর্শও দিয়ে যায় যে সে তার আগের কষ্টগুলো ভুলে আদিতিকে যেন সুখে রাখে। আর এরই মধ্যে তারা দেশেও পৌঁছে যায়। তার প্লেন থেকে নেমে এয়ারপোর্টের ভেতরে আসতে শুরু করে, আর এয়ারপোর্ট থেকে বের হবার পরে ইদায়া এবং তার বন্ধুদের চোখ পড়ে গীতা ম্যাডামের দিকে। সেই গীতা ম্যাডাম যাকে ইদায়া ছোটবেলা নিজের প্রথম ভালোবাসা মনে করত। এখানে ছোট্ট একটা টুইস্ট আসে, এই গীতা ম্যাডামের হাজবেন্ড আর কেউ নয় ফাসিল। ফাসিল তখন বুঝতে পারে যে ইদায়া এবং তার বন্ধু ফাসিলকে এত কথা শুনিয়েছে যে ফাসিল তার স্ত্রীকে প্রেগনেন্ট অবস্থায় দেশে রেখে বিদেশে চলে গিয়েছিল টাকা ইনকামের জন্য। ইদায়া এবং তার বন্ধুরা তাকে স্বার্থপর সহ অনেক কিছু বলেছে। ফাসিলের তখন অনেক রাগ হয়,
কিন্তু তারপরও সে নিজেকে শান্ত করে নেয়, কারণ ইদায়া এবং তার বন্ধুরা যেটা বলেছিল সেটা একেবারেই ঠিক বলেছিল। এদিকে গীতা ম্যাডামও এতদিন পরে নিজের পুরনো স্টুডেন্টদের দেখে অনেক বেশি খুশি হয়ে যায়। এরপরে ইদায়া গীতা ম্যাডাম এবং তার হাজব্যান্ড ফাসিলকে তার বিয়েতে আসার জন্য অনেক রিকোয়েস্ট করে। তারাও খুশি হয়ে সেই রিকোয়েস্টটা অ্যাকসেপ্ট করে নেয়। এরপরেই দেখা যায় ইদায়া এবং তার বন্ধু আর তাঙ্গা সবাই মিলে কনে বাড়িতে পৌঁছে যায়। তাঙ্গা সেখানে আগে থেকেই ছিল, সবকিছুর অ্যারেঞ্জমেন্ট করছিল। ইদায়া আসার সাথে সাথে বিয়ে বাড়িতে খুশি আরও বেড়ে যায়, চারদিকে খুশির মহল। কিন্তু তারপরও এত খুশির মাঝে ইদায়ের মনের কোনো একটা অংশ যেন ফাঁকা হয়েছিল, হাহাকার করছিল। তার না বলা অনুভূতিগুলো এখনও তাকে ঠুকরে ঠুকরে খাচ্ছিল। ইদায়া অনেক ভেবেচিন্তে অবশেষে তাঙ্গাকে সবকিছু বলেই দেয় যে ইদায়া সবসময় অন্য একটি মেয়েকে ভালোবেসেছে। আর এটা শোনার পরপরই তাঙ্গা হতবাক হয়ে যায়। তাঙ্গা তখন বুঝতে পারে ইদায়া শুধুমাত্র তার কথা রাখার জন্যই আদিতিকে বিয়ে করছে, যাতে করে তার কথার অসম্মান না হয়, তার অপমান না হয়। ইদায়া তাঙ্গাকে আশ্বস্ত করে বলে, টেনশন করো না, আমি আদিতিকেই বিয়ে করব, কারণ আমি চাই না তোমার কথার বরখেলাপ হোক। এটা শুনে তাঙ্গা ইমোশনাল হয়ে যায়, কারণ সে কখনোই চায়নি যে তার ছেলে শুধুমাত্র তার কথা রাখার জন্য জীবনে এমন একটা সিদ্ধান্ত নেয় যাতে সে কখনো সুখী হবে না। আর এই জন্য তাঙ্গা মনে মনে ঠিক করে নেয় এই বিয়েটাকে সে থামিয়ে দেবে। এরপরে তাঙ্গা ইদায়ের বন্ধুদের সাথেও কথা বলে আর বলে যে করেই হোক ইদায় যেন তার আসল ভালোবাসার মানুষটাকে পেয়ে যায়। তখন ইদায়ের বন্ধুরাও ইদায়কে বোঝায় যে তার এই বিয়েটা না করাই উচিত। যেহেতু সে স্যামকে ভালোবাসে, স্যামকে তার ভালোবাসার কথা বলে আবার তার কাছে ফিরে যাওয়া উচিত। কিন্তু ইদায়া কোনোভাবেই মানবে না, কারণ তার আঙ্কেলের এতে অসম্মান হবে। তখনই সেখানে গীতা ম্যাডাম এবং তার হাজব্যান্ড ফাসিল চলে আসে। আর শকিং বিষয়টা হচ্ছে তাদের সাথে সেখানে স্যামও ছিল, কিন্তু পরে জানা যায় সেটা স্যাম নয় বরং সংযুক্তা। অন্যদিকে হঠাৎ করেই যখন ইদায়া সংযুক্তাকে দেখতে থাকে তখন তার আবারও স্যামের কথা মনে পড়ে যায়। এদিকে বিয়ের স্টেজে উঠে গিয়েছিল আদিতি এবং ইদায়া, এবং সেখানে বিয়ের রিচুয়ালও পালন করা হচ্ছিল। এছাড়া বিয়েতে অনেক বড় বড় মন্ত্রী নেতারাও চলে এসেছিল। সেখানে সবাই একে একে ভাষণও দিচ্ছিল। একটা সময় আদিতির বাবা মঞ্চে ওঠে আর ইদায়া সম্পর্কে অনেক ভালো ভালো কথা বলতে থাকে। ঠিক তখনই তাঙ্গা দেখতে পায় ইদায়ের মুখটা অনেক বেশি শুকনো, আর এটা দেখে তার মনটা আবারও ভেঙে যায়। এদিকে সংযুক্তাও সেখানে বসেই ছিল, আর ইদায়া তাকে স্যাম ভেবে তার দিকেই তাকিয়ে থাকে। এদিকে এই বিষয়টা আদিতিও খেয়াল করে। এদিকে ফাসিলও একটা সময় তাঙ্গার সাথে কথা বলে আর বলে ইদায়া আসলে অন্য একজনকে ভালোবাসে, শুধুমাত্র আপনার কথা রাখার জন্যই সে আদিতিকে বিয়ে করছে। এই কথা শোনার পরে তাঙ্গা আর নিজেকে ধরে রাখতে পারে না, সে মঞ্চে উঠে যায়। সেখানে তাঙ্গা ইদায়া অর্থাৎ তার ছেলের ব্যাপারে অনেক ভালো কথা বলতে থাকে আর বলে ইদায়া অনেক ভালো একজন ছেলে, শুধুমাত্র তাঙ্গার কথা রাখার জন্যই সে নিজের ভালোবাসাকে কোরবানি দিয়ে এই বিয়ের পিঁড়িতে বসেছে। এরপরে সে আদিতি এবং তার পরিবারের কাছে ক্ষমা চায় আর বলে এই বিয়েটা হতে পারে না। এতে আদিতির বাবা অনেক বেশি রেগে যায়, কিন্তু তখন আদিতি এসে তার বাবাকে বোঝায় তার বিয়েটা যদি এমন একজনের সাথে হয়ে যায় যার মনের ভেতরে অন্য একজনের জন্য ভালোবাসা জমে রয়েছে, তাহলে সব থেকে সাফার আদিতিই করবে। আর সে সেটা কোনোভাবেই চায় না, এই জন্য সে নিজে থেকেই সে বিয়েটা ভেঙে দেয়। আর এতে করে তাঙ্গা, ইদায়া, তার বন্ধুরা সবাই খুশি ছিল। আর এরপরেই ফাসিল এবং ইদায়ার বন্ধুরা বলতে থাকে তার সামনে যে মেয়েটি দাঁড়িয়ে রয়েছে সে স্যাম নয় বরং তার বোন সংযুক্তাকে শুধুমাত্র এখানে নিয়ে আসা হয়েছিল যাতে করে সংযুক্তাকে দেখে ইদায়া আসলে কি চায় সেটা বুঝতে পারে এবং বিয়ের আগে সঠিক সিদ্ধান্তটা নিতে পারে। এছাড়া সবাই ইদায়াকে বলে স্যাম এখনও আমেরিকাতেই আছে, আর ইদায়া যদি স্যামকে সত্যিই ভালোবাসে তাহলে তার মনের কথাটা তাকে বলে দেওয়া উচিত। এদিকে স্যাম আমেরিকা থেকে তার ফ্যামিলির সাথে ভিডিও কলে কথা বলছিল। সেখানে ইদায়ার বন্ধুরাও চলে আসে, স্যামের সাথে কথা বলতে থাকে। স্যামকে বলে যদি সে ইদায়াকে ভালোবাসে তাহলে তার উচিত ইদায়ার কাছে ফিরে আসা। স্যামও তখন পুরো সত্যটা জেনে যায় আর তখনই শর্ত দিয়ে দেয় বিয়েটা সে তখনই করবে যখন ইদায়া তাকে নিজে তার ভালোবাসার কথাটা স্যামকে বলবে। স্যাম আসলে আগের সবকিছু ভুলে ইদায়াকে ভালোবাসতে চাইছিল, তার সাথে নতুন জীবন শুরু করতে চাইছিল, কিন্তু তার একটাই ইচ্ছে এবার প্রথমে ইদায়া তাকে ভালোবাসার কথাটা বলুক। তখন সেখানে ইদায়াকেও ভিডিও কলে নিয়ে আসা হয়, কিন্তু সময় খুবই কম ছিল আর মাত্র 40 সেকেন্ড পরেই কলটা কাট হয়ে যাবে। আর এই অল্প সময়ের মধ্যে ইদায়াকে নিজের ভালোবাসার কথাটা স্যামকে বলতে হবে। ইদায়া সেখানে অনেক চেষ্টা করে, কিন্তু বরাবরের মতো এবারও তার মুখ থেকে ভালোবাসি কথাটা আর বের হয় না। সে কোনোভাবেই স্যামকে বলতে পারে না যে স্যাম আমি তোমাকে সত্যি খুব ভালোবাসি, অনেক অনেক বেশি ভালোবাসি। কিন্তু তার এই না বলা কথাগুলো স্যাম এবার ইদায়ার চোখ দেখে বুঝতে পেরে যায় যে কথাগুলো ইদায়ার চোখে ফুটে উঠেছিল।
স্যাম বুঝতে পেরে যায় ইদায়া প্রথম তাকে যেমনটা ভালোবাসতো এখনও ঠিক তাকে ততটাই ভালোবাসে, আর এই জন্য সে ওই বিষয়টা মেনে নেয়। আর এমন একটা হ্যাপি এন্ডিং এর মাধ্যমেই এই মুভিটা শেষ হয়ে যায়। ইদায়া তার ভালোবাসার কথাটা তখনও হয়তো বলতে পারেনি, কিন্তু সে তার মনের ভাবটা প্রকাশ করতে পেরেছে তার চোখের ভাষা দিয়ে। আর এবার তার ভালোবাসাটাও আর অসম্পূর্ণ থাকেনি। ভালোবাসি না বলেও সে তার ভালোবাসার মানুষটাকে পেয়ে গিয়েছিল, তার ভালোবাসাটা পূর্ণতা লাভ করেছিল। তো আপনাদের মধ্যে কারা এমন রয়েছেন যারা কখনোই নিজের ভালোবাসার কথা বলতে পারেননি, অথচ মনে মনে অনেক ভালোবেসেছেন, কিন্তু সেই প্রিয় মানুষটাকে শুধুমাত্র ভালোবাসি না বলতে পারার কারণে হারিয়ে ফেলেছেন? তারা কমেন্ট করে জানান। আর মুভিটি আপনাদের কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর মুভিটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকতে পারেন। তো আজকের মতো বিদায় নিচ্ছি, আবারও দেখা হবে নতুন কোনো মুভি বা ওয়েব সিরিজ নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো আর সুস্থ থাকবেন সবাই। আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।